নমস্কার, পাবলিক নিউজ পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি সংবাদের দিকে আমরা নজর রাখছি। রাজ্য রাজনীতিতে আরো একটি নয়া মোড়। এতদিন ধরে আমরা বিভিন্ন জল্পনা কল্পনার মধ্য দিয়ে কাটাচ্ছিলাম। এইবার একটা জিনিস দেখা গেল যে আইপিএফটির মধ্যেও কি তাহলে ভাঙন ধরতে শুরু করেছে, আইপিএফটিও কি তাহলে ভাঙতে শুরু করলো। কারণ এক বিধায়কের পদত্যাগ নিয়ে এই জল্পনা কল্পনা কিন্তু এখন রাজ্য রাজনীতিতে একেবারে চূড়ান্ত সীমায় রয়েছে। একেবারে রাত 10টায় যখন এই খবর রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে যে আইপিএফটির এক বিধায়ক পদত্যাগ করেছেন, অর্থাৎ সিমনা বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন বৃষকেতু দেববর্মা, তিনি পদত্যাগ করেছেন বিধায়ক পদ থেকে। কিন্তু এখনো দল ছাড়ার বিষয়ে কোনো কিছু এখনো পর্যন্ত খবর আসেনি। কিন্তু সূত্রের খবর রয়েছে তিনি গত কিছুদিন আগেই মহারাজের সঙ্গে দেখা করেছেন, অর্থাৎ তিপ্রামথা দলের সুপ্রিমোর সঙ্গে তিনি দেখা করেছেন। সূত্রের খবর এও রয়েছে যে কিছুদিনের মধ্যেই হয়তোবা তিনি তিপ্রামথা দলে যোগদান করতে পারেন। কিন্তু এখনো চূড়ান্ত কোনো বিষয় এসে পৌঁছয়নি, বা তিনি আগামী কি রাজনৈতিক ওনার পরিকল্পনা রয়েছে তাও কিন্তু কোনো চূড়ান্ত বিষয় আসেনি। কিন্তু এখনো পর্যন্ত যে খবর রয়েছে তিনি ওনার শুধুমাত্র বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন, এবং সেই বিধায়ক পদত্যাগের যে লেটারটা রয়েছে সেখানে তিনি লিখেছেন একান্তই ওনার ব্যক্তিগত কিছু কারণে তিনি পদত্যাগ করছেন। কিন্তু কোনো রাজনৈতিক বিষয় বা তা নিয়ে কোনো বিবৃতি তিনি এখনো পর্যন্ত দেননি। শুধুমাত্র ওনার পদত্যাগ পত্রটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের হাতে এসে পৌঁছায়, এবং এই জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট যে এখন আরো একটি রাজনৈতিক নয়া মোড় কিন্তু রাজ্য রাজনীতিতে ঘটে গেল, এবং এই বিষয়টিকে নিয়ে আরো জল্পনা কল্পনা কিন্তু জোর আমরা বলতে পারি। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে আরো একটি মোড় আমরা বলতে পারি। সেই জায়গাতে যখন আমরা দেখছিলাম বিজেপির ভেতরেও কিছু বিধায়ককে নিয়ে যখন একটা জল্পনা কল্পনা চলছিল, স্বয়ং একেবারে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্বরা ছিলেন তারা পর্যন্ত আগরতলায় এসে বৈঠক সেরে গেছেন। ঠিক জায়গায় যাচ্ছে এবং সংগঠনকে মজবুত করার কাজ করছেন বিজেপি শাসক দল। সেই জায়গায় শাসক দলের জোট শরিক আইপিএফটির একজন বিধায়ক যখন পদত্যাগ করছেন তখন কিন্তু আরো জল্পনাটা আরো কিন্তু জোর হচ্ছে। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী এই মুহূর্তে ফোনিং এ রয়েছেন। মৃন্ময়দা, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব এই যে বৃষকেতুর যে এই যে পদত্যাগ, এবং হঠাৎই এই পদত্যাগ কোনো ধরনের ইঙ্গিত ছিল না, বা উনি দল ছাড়বেন কিংবা পদত্যাগ করবেন বিধায়ক পদ থেকে কোনো ধরনের ইঙ্গিত ছিল না, হঠাৎই এই পদত্যাগ কিভাবে দেখছে রাজনৈতিক মহল? না, এটা সম্ভবত গত সপ্তাহেই আইপিএফটির দুইজন বিধায়কের আইপিএফটি ছাড়ার একটা ইঙ্গিত আমরা জানতে পেরেছিলাম যে তারা ছেড়ে দিচ্ছেন আইপিএফটির 8 জন এমএলএ শুনতে পেয়েছিলাম। 50-50 4 জন এমএলএ বিজেপির মধ্যে সামিল হওয়ার দিকে যাচ্ছেন, আর 4 জন এমএলএ তিপ্রামথার দিকে সামিল হতে যাচ্ছেন, এরকম একটা আভাস আমরা শুনতে পেয়েছিলাম। আর একদম নাম করেই প্রথমে যে দুটো নাম এসেছিল তার মধ্যে বিশেষজ্ঞ নামটাই প্রথম নামটা ছিল যে উনি আইপিএফটি ছেড়ে তিপ্রামথার দিকে চলে যেতে পারে। এখন আমরা দেখছি যে 19-এর লোকসভা নির্বাচনের পর থেকে একটা বিজেপির মধ্যে ইন্টারনাল একটা কন্ট্রাডিকশন, আভ্যন্তরীণ একটা কুন্দল বিজেপি পার্টির মধ্যে বেশ ভালো মাত্রায় পরিলক্ষিত হচ্ছে। যেটা আজকে কালকের মধ্যেও তাদের তিন জনের মিটিং ছিল, ভার্চুয়াল মিটিং এ তারা কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেছিলেন, একটা ঐক্যবদ্ধ হওয়ার সতর্কবার্তাও তারা জারি করেছে। আমার কাছে যতটুকু খবর আছে তাতে হচ্ছে যে বিজেপির একটা বৃহৎ অংশ বিজেপির পার্টি সম্পর্কে বীতশ্রদ্ধ, এবং তারা আপাতত ভাবে মৌন অবস্থান গ্রহণ করলেও ভবিষ্যতে তারা একটা বৃহৎ আকারে একটা ভিন্ন রাজনৈতিক মতের প্রকাশ আমরা দেখতে পাবো। তার সাথে আইপিএফ এর একটা অংশের যোগাযোগ থাকতে পারে, থাকাটা স্বাভাবিক, এটা আমরা জানি। এটা রাজনৈতিক মহল এটা জানে যে আইপিএফটির মধ্যেও ওই সংস্কারবাদীদের সাথে একটা সম্পর্ক আছে। এখন এটা যদি আগামী দিনে ত্রিপুরা রাজ্যে জুলাই মাসটা খুব গুরুত্বপূর্ণ, ফার্স্ট উইকটা, কারণ জুলাই মাসের ফার্স্ট উইকে জেপি নাড্ডা 15ই জুলাইয়ের মধ্যেই
জেপি নাড্ডা ত্রিপুরায় আসছেন, আর সেই ক্ষেত্রে ত্রিপুরার আমি যতটুকু আজকেও শুনলাম যে সংস্কারবাদীদের দাবিটা মেনে নিয়েই, মানে যদিও মানে বিধানসভার যে পরিষদীয় দলনেতা থাকেন ওনাকে হয়তো ঠিক রেখে সংস্কারবাদীদের অনেক দাবি দেওয়াই মানে কেন্দ্রীয় যে বিজেপি নেতৃত্ব আছে তারা মেনে নেবে। আর সেই ক্ষেত্রে আগামী 23-এর যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে তারা যাবেন, একটা ঐক্যবদ্ধ চেহারা নিয়ে যাবেন যাতে সংস্কারবাদীদের অনেকটা বেশি গুরুত্ব দেওয়া হয়। যতটুকু খবর আছে যে আইপিএফটির যে চেয়ারম্যানের সাথে বিজেপির নেতৃত্বে যে আলাপ আলোচনা আগামী 2023-এর বিধানসভাকে ধরে যে আলোচনাটা চলছে তাতে আইপিএফটির চেয়ারম্যান মানে 50% সিটের তারা দাবি রেখেছেন। একটু যদি থামাই এই জায়গাতে, আমরা যদি দেখি আইপিএফটি কিন্তু সমস্ত ক্ষেত্রে ব্যর্থ এবং বিভিন্ন নির্বাচনে এটা কিন্তু একটা প্রমাণিত আমরা বলতে পারি। সেই জায়গায় তাদের এই দাবিটা কতটা যুক্তিযুক্ত, আর সেই জায়গায় আমি আরো একটা বিষয় বিজেপির সাথে যে ত্রিপুরামথার চেয়ারম্যানের সাথে যে আলাপ আলোচনা চলছে তাতে ত্রিপুরামথার চেয়ারম্যান 50% অ্যাসেম্বলি সিটের দাবি করেছেন, কারণ অলরেডি ইতিমধ্যে তাদের কাছে 16-17টা সিট এডিসি ইলেকশনের মধ্যে 16-17টা সিট তাদের দখলে আছে। বাকি আরো যদি কিছু সিট তারা ট্রাইবেল ডোমিনেটিং অবস্থানে চলে যেতে পারেন, 20টা ট্রাইবেল রিজার্ভ সিট আছে, সেই 20টা সিটকে ধরে যদি আরো তারা কিছু নন জেনারেল সিটের দিকে যেতে পারেন সেই দাবিটা তারা রেখেছেন বিজেপির মধ্যে। বিজেপির সাথে যে আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে তারা ত্রিপুরামথার চেয়ারম্যান রেখেছেন যে অন্তত অর্ধেক সিট তাদেরকে দেওয়া হোক, তাতে হয়তো 2023-এর বিধানসভা তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার দিকে যেতে পারে, মানে যাতে। আর এই ক্ষেত্রে আইপিএফটি এডিসি ইলেকশনে একদম একেবারে এডিসি ইলেকশন না, 2019-এর যে পার্লামেন্ট ইলেকশন সেই ইলেকশনেও আইপিএফটি ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়েছিল, লক্ষ ভোটের নিচে তারা পেয়েছিল। সেটা থেকেও কষ্ট যে তাদের ইন্ডিপেন্ডেন্ট বেসটা এই 3 বছরে অনেক বেশি সরে গেছে, আর এটা ত্রিপুরামথার দিকেই তাদের এটা চলে গেছে। এডিসি ইলেকশনে তো এটা বোঝাই গেল যে আইপিএফটি তার পায়ের তলায় মাটিটা তারা ধরে রাখতে পারেননি, আইপিএফটিও পারেনি, বিজেপিরও পারেনি। সার্বিকভাবে জোট ব্যর্থ হয়েছে এডিসি ইলেকশনে ত্রিপুরামথার কাছে। 2023-এর অ্যাসেম্বলি নির্বাচনটাকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে একটা নতুন ধারা মধ্যে অ্যাটেকনেস এই অর্থে আইপিএফটি ত্রিপুরামথাটাকে সামনে রেখে, ত্রিপুরামথা নিজেকে সামনে রেখে একটা রাজনৈতিক অন্য সর্বভারতীয় রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে ইলেকশন লড়তে যাচ্ছে। সেই ক্ষেত্রে আইপিএফটি ইরেলিভেন্ট হওয়ার দিকেই আছে, অপ্রাসঙ্গিক। আইপিএফটি 2023-এর বিধানসভা নির্বাচনে অলরেডি অপ্রাসঙ্গিক জায়গাতে চলে যাবে। এবার ইলেকশনে এটা দেখা গেল যে আইপিএফটির মাস বেসটা সরে গেছে, এই মাস বেসটা ফিরে আসার কোনো চান্স নেই। তাই আইপিএফটির যে এমএলএরা আছে তাদের কাছে দুটো প্রস্তাব আছে, একটা হচ্ছে ত্রিপুরামথাতে সামিল হয়ে যাওয়ার, অথবা বিজেপির মধ্যে কিছু অংশ চলে যাওয়ার। অর্থাৎ আইপিএফটি এক হলে মানে পুরোপুরি দলটা ভেঙে কিছু ত্রিপুরামথায় চলে যেতে হবে, নতুবা বিজেপিতে সামিল হবে। একটা অংশ ত্রিপুরামথায় চলে যেতে পারে, একটা অংশ বিজেপিতে চলে যেতে পারে। এখন তারা যে সুপ্রিমো আছেন, সুপ্রিমো মানে এনসি দেববর্মা এখনো পর্যন্ত মানে এই জায়গাতে আছেন, উনি কোনো জায়গাতে চলে যেতে চান না, কারণ ওনার অনেক বেশি বয়স হয়ে গেছে। নেক্সট ইলেকশনে উনি আর কি করতে পারেন। বাকি যারা আছেন তারা নিজেদের মতো করে যে যার মতো করে এদিক ওদিক তারা চলে যেতে পারেন। পসিবিলিটিস হচ্ছে ত্রিপুরামথার মধ্যে, আর একটা অংশ ক্ষুদ্র অংশ বিজেপির মধ্যে সামিল হওয়ার ঠিকই আছে। তো সম্ভবত বিশ্বক্ষেত্র ওরা যেটা আজকে রেজিগনেশন, এটা কিছুদিন আগে দেখা গেল যে তারা ত্রিপুরামথার সাথেই তারা সামিল হওয়ার দিকেই আছে। রাজনীতিতে এটা একটা নয়া মোড়। আপনি এর আগেও যদি আপনি দেখেন ইদানিং এটাও শোনা যাচ্ছে যে আমরা বিজেপির সহসভাপতি ছিলেন 2019-এর লোকসভা নির্বাচনের আগে সুবল ভূমি, উনি পদত্যাগ করে কংগ্রেসে সামিল হয়েছিলেন। এখন এটাও জানা কানা ঘোষা শোনা যাচ্ছে যে উনিও আবার বিজেপির দিকে বিজেপি মুখী হচ্ছেন। যদি মানে রাজ্যসভার সিটটার একটা ব্যাপার আছে, রাজ্যসভার সিটটা খালি হচ্ছে, সেই সিটের একটা ব্যাপার স্যাপার আছে। এই বিভিন্ন ধরনের রাজনৈতিক সমীকরণ রাজনৈতিক লিডাররা এদিক থেকে ওদিকে যাচ্ছে। আর সবটাই হচ্ছে যে জোট সরকারটার মধ্যে একটা আভ্যন্তরীণ কুন্দন, যে তারা ডেভেলপমেন্টের স্লোগানটা তারা দিয়েছিলেন, সেই ডেভেলপমেন্টের স্লোগানটা তাদের কাছে বুমেরাং হয়েছে। ডেভেলপমেন্টটা তারা করতে পারছেন না। এখন গ্রাম হোক শহর হোক সর্বত্র একটা মানে রাজনৈতিক সন্ত্রাস
এডিসি ইলেকশনের পরে একটা রাজনৈতিক সন্ত্রাস, আর 3.5 বছরের একটা রাজনৈতিক সন্ত্রাস, ডেভেলপমেন্টের জায়গাতে একদম মানে ন্যূনতম যে বিষয়গুলি সেই বিষয়গুলিকেও তারা অ্যাডজাস্ট করেননি। বিভিন্ন যে মানে দাবিগুলো তারা চটজলদি রেখেছিলেন, 10-15টা দাবি খুব মানে পপুলার, সেই দাবিগুলো কিন্তু তারা পূরণ করতে পারেনি। এই যে ইন্টারনাল একটা কন্ট্রাডিকশন, এই ইন্টারনাল কন্ট্রাডিকশনের এই বহিঃপ্রকাশ যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের দিকে তারা ঝুঁকি দিচ্ছেন এবং সংস্কারবাদী বা যাই কিছু হোক তাদের মতামতটা আমার মনে হচ্ছে যে একটু গুরুত্ব পাওয়ার দিকে আছে। দলটা ভেঙে যাওয়ার চান্সই থাকে, ভেঙে যাওয়ার চান্সটা সবচেয়ে বেশি আর কি। মানে 2023-এ লড়াইটা পুরোপুরি উল্টো হবে, লড়াইটা পুরোপুরি তিপ্রামথা এবং বিজেপি একসঙ্গে লড়াই করতে পারে, এটারও একটা চিত্র আমাদের কাছে আসতে পারে, এটাও কি আমরা ধারণা করতেই পারছি? হ্যাঁ, অলরেডি তিপ্রামথার সাথে বিজেপির একটা হাই লেভেল যে সোর্স, হাই লেভেল হাই পাওয়ারের একটা মিটিং ছিল, সেই মিটিং এ এই ধরনের মানে কথাবার্তা হয়েছে, সিট শেয়ারিং এর জায়গাতে পর্যন্ত চলে গেছে। আমার কাছে যতটুকু আছে যে ওয়ানটা মানে 12টা সিটের মধ্যে বিজেপি তাদেরকে প্রস্তাব দিয়েছিল, সবটাই হাইপোথিসিস। হাইপোথিসিস এই অর্থে বলছে যে তাদের মধ্যে অ্যাডজাস্ট হওয়ার জন্য। আপনি দেখবেন এই যে এডিসির ইলেকশন অধিবেশনটা গেল, সেই অধিবেশনটার মধ্যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের প্রশ্নে তারা বললেন যে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশনে নাকি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আছে। আমার যতটুকু ধারণা ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের পারমিশন নেই, ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথাও নেই। আর সবটাই আপনার গেছে বিপ্লব মুখ্যমন্ত্রীর প্রশংসা করেই গেছে, মুখ্যমন্ত্রী কি করেছেন না করেছেন, কোথায় স্নান করেছেন, কোথায় কি করেননি, কোথায় কতটুকু ভাষণ দিয়েছেন, এইসব জায়গাতেই তারা কিন্তু মুখ্যমন্ত্রী মানে বিজেপির চিফ মিনিস্টারের প্রশংসাতে তারা গেলেন। এটা কিন্তু একটা ইঙ্গিত যে এই সরকার সম্পর্কে তাদের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু এটাও দেখা দরকার যে এই সরকার কিন্তু যখনই প্রশংসাটা করছে তখনই কিন্তু সরকার এডিসি কে এড়িয়ে এডিসির মধ্যে যে রাজ্য সরকারের কর্মচারীরা আছেন তাদেরকে ট্রান্সফার করে দিচ্ছে, তাদের সাথে কোনো আলাপ আলোচনা না করেই কিন্তু ট্রান্সফারটা করে দিচ্ছে। একদিকে প্রশংসা আর একদিকে তাদেরকে অ্যাভয়েড করেই আপনার ট্রান্সফারটা করে দিচ্ছে। এডিসির অনুমোদন ছাড়া এটা করতে পারে না, ডিসকাশন ছাড়া এটা করতে পারে না। এই ধরনের সব বিরোধী প্রচুর আছে এবং এই ধরনের একটা জলঘোলা পরিস্থিতিও ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। আমরা এই মুহূর্তে একেবারে কম সময় রয়েছে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে গোটা বিষয়টি তুলে ধরার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী আমাদের কাছে গোটা বিষয়টিকে একটু খুলে বলার চেষ্টা করেছেন। রাজনৈতিক সমীকরণটা অর্থাৎ মেরুকরণটা একটু চেঞ্জ হতে পারে। ত্রিপুরার এবারের যে 23-এর নির্বাচন নিয়ে ইতিমধ্যেই প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কিভাবে তাদের রণকৌশল হবে সেই রণকৌশল নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে, কিভাবে লড়াই হবে, লড়াইয়ের মূল কি বিষয় থাকবে কি না থাকবে, অনেক রাজনৈতিক দল চেষ্টা করছেন। এবং এই জায়গাতে দাঁড়িয়ে বামেদের যে একটা বিশেষ কাজ রয়েছিল এবং আইটি সেল যেটা করার চেষ্টা করছে, বামেদের আইটি সেল কোথাও একটা সংস্কারপন্থী বিজেপির মধ্যে একটা ভেদাভেদ তৈরি করে সেই জায়গাতে একটা বিষয় এখন সোশ্যাল মিডিয়াতে জুড়ে দেওয়ার চেষ্টা। কিন্তু এই জায়গাতে একটা প্রশ্ন থাকবে যে বিজেপি কিন্তু অর্থাৎ শাসক দল কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছে যে করেই হোক প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে থাকা এবং একতার মধ্য দিয়ে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রত্যেকে এই জায়গায় একটা কাজ করার চেষ্টা করছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেই বড় খবরের দিকে নজর রাখছি, আইপিএফটির একজন বিধায়ক এবং একেবারেই আমরা বলতে পারি যিনি খুব ট্রেন্ডিং বিধায়ক বৃষকেতু দেববর্মা, তিনি পদত্যাগ করেছেন বিধায়ক পদ থেকে, দল ত্যাগ করেনি এখনো। এই বিষয় নিয়ে এখনো কোনো বিস্তারিত আমাদের কাছে আসেনি বা ওনার পরবর্তী কি রাজনৈতিক পরিকল্পনা থাকতে পারে তা নিয়েও তিনি কিছু স্পষ্ট জানায়নি। কিন্তু সূত্রের খবর রয়েছে তিনি তিপ্রামথা দলে যোগদান করতে পারেন, কারণ মহারাজের সঙ্গে তিনি একটা বৈঠকও সেরেছেন, এই খবরটাও সূত্র মারফত আমাদের কাছে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই জায়গাতে বিজেপি অর্থাৎ শাসক দলের যে শাসন ক্ষমতায় থাকা যে দুটি জোট দল রয়েছে, একটা বিজেপি এবং একটা অন্যটা হচ্ছে আইপিএফটি। বিজেপি এবং আইপিএফটির মধ্যে যদি দেখা যায় আমাদের এই সদ্য সমাপ্ত যে এডিসি নির্বাচন রয়েছে, এডিসি নির্বাচনে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিজেপি 11টি আসনে প্রার্থী দিয়ে 10টি আসনেই কিন্তু জয়লাভ করেছে বিজেপি প্রার্থীরা।
একটি নির্দল রয়েছে, নির্দলও কিন্তু বিজেপিতে চলে এসেছেন। কিন্তু এই জায়গাতে বলতে হবে শাসক দলে বিজেপি কিন্তু যথেষ্ট পরিমাণে তাদের একটা সফলতা এডিসিতে রয়েছে। কিন্তু আইপিএফটির উপর বিশ্বাস করে বিজেপি যে একটা এডিসিতে লড়াই করার কথা বলেছিল প্রায় 50% আসন নিয়ে, কিন্তু আইপিএফটি কিন্তু পুরোপুরি ধরাশায়ী ছিল, একটি সিটেও তারা জয়লাভ করতে পারেনি। সেই জায়গা থেকে আইপিএফটি বিধায়কদের মধ্যে কোথাও কোথাও একটা ক্ষোভ জন্মাচ্ছিল যে দলের কোনো কাজ, সাংগঠনিক কাজ ঠিকভাবে হচ্ছিল না, কোথাও কি এটার একটা এফেক্ট হতে পারে। তা নিয়ে নিশ্চয়ই দলের তরফ থেকে কোনো না কোনো একটা তাদের প্রতিক্রিয়া নিশ্চয়ই জানানো হবে। কিন্তু বৃষকেতু দেববর্মা যে এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি সিমনা কেন্দ্রের বিধায়ক ছিলেন, রানিং বিধায়ক ছিলেন, তিনি পদত্যাগ করেছেন বিধায়ক পদ থেকে এবং রাজ্যপালের কাছে ওনার দুঃখিত বিধানসভার অধ্যক্ষের কাছে উনি ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যেই তিনি পাঠিয়ে দিয়েছেন। সেই পদত্যাগ পত্র আপনারা দেখতে পেয়েছেন। সেই পদত্যাগ পত্রে তিনি যেটা উল্লেখ করেছেন যে শুধুমাত্র কিছু ওনার একান্তই ব্যক্তিগত কিছু কারণে তিনি পদত্যাগ করেছেন, তার পেছনে অন্য কোনো কারণ নেই। কিন্তু যে খবর রয়েছে সূত্র মারফত কিছুদিনের মধ্যেই হয়তোবা তিনি তিপ্রামথা দলে যোগদান করতে পারেন, অর্থাৎ 23-এর জন্য কিন্তু একটা বিরাট রণনীতি তৈরি হতে যাচ্ছে এবং রাজ্য রাজনীতিতে এই নয়া মোড় কিন্তু আরো একটা রং চড়িয়ে দিল। দেখুন বিস্তারিত এবং দেখতে থাকুন কিভাবে এই যে রাজনৈতিক একটা পালাবদল চলছে, একটা দল থেকে অন্য দলে যাওয়া, এবং মাঝখানে শোনা যাচ্ছিল তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটিতে তারা আসছেন, গান বের করেছেন তারা, কিন্তু সেটা যে পুরোপুরি ভাবে একটা ধোঁয়াশা কোনোভাবেই সম্ভব নয়। কারণ এর আগেও তৃণমূল কংগ্রেস বহুবার চেষ্টা করেছিল, আমরা 18তেও দেখেছি, 18 নির্বাচনের আগে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টা পুরোটাই ধরাশায়ী ছিল। এবারও যে কতখানি তার প্রচেষ্টা সফল হবে তা নিয়েও সন্দিহান রয়েছে। কিন্তু প্রশ্ন রয়েছে, পুরোটাই রাজনীতি, ভবিষ্যৎ অনেকটা বলা অসুবিধার মধ্যে রয়েছে, ভবিষ্যতে যে কোনো কিছু হতে পারে। কিন্তু যথেষ্ট শক্তিশালী এখনো বিজেপি রয়েছে, যথেষ্ট শক্তিশালী এখনো রাজ্যের শাসন ক্ষমতায় থাকা বিজেপি কিন্তু যথেষ্ট শক্তিশালী রয়েছে। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস বহিরাজ্য থেকে এসে এই রাজ্যে কতখানি তাদের প্রভাব বিস্তার করতে পারবে তা কিন্তু এখনো প্রশ্ন চিহ্নের মুখে। কারণ বিজেপি দল থেকে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসকে বহিরাগত বলে কিন্তু আখ্যায়িত করা হয়ে গেছে। যেই শব্দটা আমরা পশ্চিম বাংলার রাজ্য রাজনীতিতে দেখতে পেয়েছিলাম, বিজেপিকে বহিরাগত বলেছিল তৃণমূল কংগ্রেস, এবার ত্রিপুরাতেও কিন্তু আমরা অন্য একটা বিষয় দেখতে পাচ্ছি যেখানে বিজেপি তৃণমূলকে কিন্তু বহিরাগত বলে আখ্যায়িত করেছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে একটা রাজনৈতিক চাপানোতর এবং রাজনৈতিক যে আক্রমণ, প্রতি আক্রমণ, বাক আক্রমণ যেগুলো হচ্ছে সেইগুলো কিন্তু পুরোপুরিভাবে স্পষ্ট করে দিয়েছে যে 2023-এর নির্বাচন যথেষ্ট জোরালো হতে যাচ্ছে, যথেষ্ট ইঙ্গিতপূর্ণ একটা নির্বাচন হবে। সেই জায়গায় কয়মুখী নির্বাচন হবে, ত্রিমুখী, দ্বিমুখী না চতুর্মুখী নির্বাচন হবে, সেটা কিন্তু যত দিন যাবে সেটা কিন্তু পরিষ্কার হবে। কিন্তু এই মুহূর্তে বৃষকেতু দেববর্মার এই পদত্যাগ তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখনকার মতো এখানে শেষ করছি, কিন্তু দেখুন বৃষকেতু দেববর্মার সেই ছবি দেখানোর চেষ্টা করব, সেই পদত্যাগ পত্র আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব।